কি হলো? বেলা 3টে বেজে গেছে, তোমরা কেউ এখনো খাবার দাবার পরিবেশন করলে না কেন? সেই কোন সকালবেলা রান্নাঘরে ঢুকেছো, এখনো পর্যন্ত বাইরে বেরোনোর নাম নেই। বাড়ির সবাই কি না খেয়ে থাকবে? মা, আর একটু অপেক্ষা করুন, আমি আজকে একটা নতুন ডিশ ট্রাই করছি। আর শাপলা ইলিশ সর্ষে দিয়ে রান্না করতে তো একটু বেশি সময় লাগে। আসলে আমি প্রথমবার এটা রান্না করছি তো, তাই একটু বেশি সময় নিয়ে রান্না করাই ভালো। খেতে তাহলে খুবই টেস্টি হবে। হ্যাঁ মা, আমিও তো আজকে মোরগ পোলাও রান্না করছি, আমারও একটু সময় লাগবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। মোরগ পোলাওয়ের সঙ্গে মাটন ভুনা দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি মাটন ভুনা আগে থেকেই রান্না করে রেখেছি, কিন্তু মোরগ পোলাওটা করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। আরে অনেক হয়েছে, যা রান্না করেছো তাই এনে খেতে দাও। তোমরা এই 2-3 দিন হয়েছে রান্নাঘরে ঢুকে সেই সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না করেই যাচ্ছ, দুপুরবেলা খেতে দেওয়ার নাম নেই। আরে বাবা, শুধু রান্না করলে হবে? সেটা তো পরিবেশনও করতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনি শেষ পর্যন্ত প্রণালী এবং হিয়া রান্নাবান্না ছেড়ে দিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে। কিন্তু সেদিন প্রণালী এবং হিয়া এত রকমের রান্নাবান্না করে যে ডাইনিং টেবিলে সেই খাবারগুলো রাখার মতো জায়গা হয় না। তোমরা এত রান্না করেছো যে টেবিলে জায়গাই হচ্ছে না। এতগুলো রান্নাবান্না আমাদের পেটে কিভাবে ধরবে বলো তো? আচ্ছা যাই হোক, এবার তাড়াতাড়ি খাওয়াটা শুরু করা যাক, তা না হলে আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে। এত রকমের খাবার তাদের পরিবারের কেউই খেয়ে উঠতে পারে না। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সবার খাওয়া দাওয়া হয়ে গেলে হিয়া এবং প্রণালী আবার রান্নাঘরে গিয়ে অন্যান্য খাবার রান্না করতে শুরু করে। এভাবেই তারা একদিনে এত বেশি পরিমাণে রান্নাবান্না করে যে একদিনের মধ্যেই তাদের সমস্ত রেশন শেষ হয়ে যায়। পরের দিন, মা, আপনি যখন বাজারে যাবেন বাজার থেকে একেবারে বেশি করে বাসমতি চাল, দেরাদুন চাল, পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল, তার সাথে বেশি করে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জাফরান, কেওড়া জল, গোলাপ জল, আতর আর গুঁড়ো মশলা কিনে আনবেন। ও হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই 5 কেজি চিকেন মাটন নিয়ে আসবেন। তাহলে আর আপনাদের পরশুদিন পর্যন্ত বাজারে যেতে হবে না, আর আমিও নিজের ইচ্ছা মতো রান্না বান্না করতে পারবো। হিয়ার মুখে এরকম কথা শুনে শিখা দেবীর চোখ কপালে উঠে যায়। এমন সময় শিখা দেবী কিছু বলতে যাবে তার আগেই প্রণালী নিজের ফিরিস্তি দিতে শুরু করে। আচ্ছা মা, দিদি যখন এত ভালো ভালো মেন কোর্স রান্না করবে বলে ঠিক করেছে, আমি তাহলে ভাবছি ডেজার্টের দিকটা আমি দেখব। আপনি আমার জন্য বেশি করে কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, 5 কেজি ডার্ক চকলেট, 10 কেজি চিনি, 10 লিটার দুধ আর 100টা ডিম এনে বাড়িতে রেখে দেবেন। তাহলে আমি 1 সপ্তাহের জন্য ডেজার্ট বানাতে পারবো। তোমরা 2 বৌমা রান্না বান্না করছো না আমাদেরকে ফতুর করছো, সেটাই আমরা বুঝতে পারছি না। এত জিনিসপত্র কেনাকাটি করতে গেলে আমাদেরকে রাস্তায় ভিক্ষা করতে হবে। বড় বৌমা বলল ওই রেশনগুলো নাকি পরশুদিন পর্যন্ত চলবে, আর তোমার এই 1 গাদাখানিক ডিম দুধ দিয়ে মাত্র 1 সপ্তাহের জন্য ডেজার্ট বানানো যাবে। হায় রে কপাল, তোমরা রান্না বান্না নিয়ে এত পাগলামি করছো কেন? আরে আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য ভালো ভালো রান্না করে দিচ্ছি, আপনাদের তো খুশি হওয়ার কথা। আমাদের দুজনেরই রান্না বান্না করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আজকালকার মেয়েরা তো একদমই রান্না বান্না করতে পছন্দ করে না, আর সেখানে আমরা রান্না বান্না করতে চাইছি তাতেও আপনার অসুবিধা হচ্ছে। আপনারা তো অদ্ভুত মানুষ দেখছি। এখন যদি আমরা 2 বউ রান্না বান্না না করতাম তাহলে আপনাকেই কিন্তু রান্নাঘরে গিয়ে রান্না করতে হতো। ঠিক তখনই পাশের বাড়ির মালিনী দেবী একটা খালি টিফিন কৌটো নিয়ে সেখানে আসে। এই যে বৌমারা, তোমরা কালকে যেই খাবার দাবার দিয়েছিলে সেই টিফিন কৌটোটা আমি ফেরত দিতে এলাম। এত অপূর্ব রান্না করেছিলে তোমরা, এরকম রান্না আমার বৌমা করতেই পারে না। আজকে যদি আমার বৌমাও তোমাদের মতো এত রান্না বান্না করতে পারতো তাহলে তো আমি ধন্য হয়ে যেতাম। দেখেছেন মা, আপনি ছাড়া বাকি সবাই আমাদের রান্নার প্রশংসা করে। এরকম ভালো রাঁধুনি বৌমা কোথায় পাওয়া যায় বলুন তো? এবার বাজারে গিয়ে জিনিসগুলো নিয়ে আসুন, আমাদের রান্না বান্নার কিন্তু দেরি হচ্ছে। মালিনী, তুমি আমার 2 বৌমার প্রশংসা করছো? আমার 2 বৌমা সারাদিন রান্নাঘরে ঢুকে রান্না বান্না করে আর প্রত্যেক দিন 1 মাসের রেশন শেষ করে দিচ্ছে। আমাকে প্রায় 20,000 টাকা খরচা করে এখন 2 বৌমার জন্য 1 সপ্তাহের রেশন এনে দিতে হবে। ও এই ব্যাপার। কিন্তু শিখা, ওই যে বললাম তোমার বৌমার মতো যদি আমার বৌমারা এত ভালো রান্না বান্না করতে পারতো তাহলে আমি 20,000 কেন 50,000 টাকা দিয়েও রেশন কিনে এনে দিতাম। তোমার বৌমারা কত কষ্ট করে এত ভালো ভালো রান্না বান্না করছে বলো তো? তোমার তো ওদের একটু সাপোর্ট করা উচিত। বৌমারা, তোমরা একদম চিন্তা করবে না, তোমরা নিজেদের পছন্দ মতো খাবার রান্না করতে থাকো।
যদি সেই খাবার খাওয়ার মতো কাউকে খুঁজে না পাও তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দিও। এরকম কথা শুনে শিখা দেবী আরো বেশি রেগে যায়, কিন্তু তার কিছু করার থাকে না। সে দুই বৌমার কথা মতো বাজার থেকে রেশন কিনে নিয়ে আসে। রেশন কিনে নিয়ে আসা মাত্রই দুই বৌমা আবার রান্না বান্না করতে লেগে পড়ে, আর তারা সারাদিন রান্নাঘর থেকে কিছুতেই বাইরে বেরোতে চায় না। এতে করে শিখা দেবী বড্ড বেশি বিরক্ত হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন শিখা দেবী তার মেয়ে স্নিগ্ধাকে ফোন করে বলে, আর বলিস না, বিয়ের সময় ওরা যখন বলেছিল ওরা রান্না বান্না করতে ভালোবাসে, তখনই আমার ওদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেওয়া উচিত হয়নি। কে জানতো যে দুই বৌমা বাড়িতে এসে সত্যি সত্যি সারাক্ষণ রান্নাঘরে এরকম ছনছন আওয়াজ করেই যাবে। আমার মাথাটা একেবারে খারাপ করে দিল জানিস না। কি বলছো কি মা? বৌদিরা সারাক্ষণ রান্নাঘরে রান্না বান্না করছে? ভারী আশ্চর্য ব্যাপার। তবে ব্যাপারটা কিন্তু ভালোই হলো। আমার শ্বশুর বাড়িতে জানো, প্রত্যেকদিন সবাই আমার হাতের ভালো ভালো রেস্টুরেন্টের মতো খাবার খেতে চায়, কিন্তু এত রান্না কি একজন মানুষের পক্ষে করা সম্ভব বলো? আমার তো রান্না করতে একটুও ভালো লাগে না। তাই আমি ভাবছি আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসবো, তাহলে বৌদিরা রান্না বান্না করে ওনাদের খাওয়াতে পারবে। হ্যাঁ তাই কর। তোর বৌদিরা সারা দিন রাত যা দেশি বিদেশি রান্না বান্না করছে, আমরা তো এত রান্না বান্না খেয়ে উঠতে পারছি না। তার উপর পাড়া প্রতিবেশী সবাইকে খাবার বিলিয়ে আসছে। তার থেকে ভালো তোর শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়িতে বেড়াতে এলে বরঞ্চ রান্না বান্না খেয়ে প্রশংসা করতে পারবে। এই শুনে স্নিগ্ধা খুবই খুশি হয়, কারণ স্নিগ্ধার দুই বৌদি যেহেতু রান্না বান্না করতে খুব ভালোবাসে, তাই স্নিগ্ধা মনে করে সে যদি তার শ্বশুর বাড়ির পরিবারকে নিয়ে অনেকদিন পর্যন্ত বাপের বাড়িতে থাকে, তাহলে তার দুই বৌদি কোনো রকম আপত্তি করবে না। তাই পরের দিনে স্নিগ্ধা তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে। বলছি মা, আপনারা তো রেস্টুরেন্ট স্টাইল রান্না বান্না খেতে পছন্দ করেন, সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে আমার বাপের বাড়িতে বেড়াতে নিয়ে এলাম। বৌদি, তোমরা এবার আমার শ্বশুর বাড়ির লোকেদেরকে রান্না বান্না করে খাইয়ে দাও তো। নিজে রান্না বান্না করতে পারবে না বলে আমাদের বাপের বাড়িতে খাওয়াতে নিয়ে এলে? তোমার বৌদিদের উপর শুধু শুধু চাপ সৃষ্টি করার কি দরকার? এতগুলো মানুষের রান্না করা দুটো বউয়ের পক্ষে কি সম্ভব? আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, আমরা আগে থেকেই জানতাম আপনারা আসবেন, তাই জন্য আপনাদের জন্য আমরা পালক পনির, মটরশুটির পোলাও, চিকেন ভর্তা, মেটে কষা, পটলের দোরমা, মটন কোপ্তা, চর্বি কারি, পাবদা পাতুরি, মান কচু বাটা আরো অনেক কিছু রান্না করেছি। এখনো রান্নাঘরে রসমালাই, ছানা পোড়ার সন্দেশ, চমচম, আম দই, মিষ্টি দই, ব্রাউনি, মিল্ক পুডিং তৈরি হচ্ছে। আপনারা এই খাবারগুলো খাওয়া শুরু করুন, ততক্ষণে ডেজার্ট গুলো রান্না হয়ে যাবে। আপনাদের খাওয়া হয়ে গেলে ডেজার্ট গুলো পরিবেশন করে দেব। দুই বৌমার মুখে এতগুলো রান্না বান্নার কথা শুনে স্নিগ্ধার শ্বশুর বাড়ির লোকেরা ভীষণই অবাক হয়। সেদিন তারা পেট ভরিয়ে অনেক অনেক খাওয়া দাওয়া করে। এভাবেই প্রণালী এবং হিয়ার হাতে রান্না বান্না খেয়ে তাদের এতই ভালো লেগে যায় যে তারা আরো বেশ কিছুদিন সেখানে থাকবে বলে ঠিক করে। এই যে শোনো বৌমা, যতদিন তোমার বাপের বাড়িতে আছো, তোমার দুই বৌদির কাছ থেকে একটু রান্না বান্না গুলো শিখে নাও। তুমি তো রান্না বান্নার রটাও ঠিক মতো করতে জানো না। যতদিন রান্না করেছো সব রান্নাগুলোই তো পুড়িয়ে ফেলেছো। কেন মা, আমি আপনাকে আমার বাপের বাড়িতে না নিয়ে আসলে আপনারা আমার দুই বৌদির হাতের এত ভালো ভালো খাবার খেতে পারতেন? আপনি তো আমাকে প্রথম দিন সবার সামনে অপমান করলেন, এখন আবার বলছেন? যাক, আপনাকে এসব বলে লাভ নেই। আমার এখন ফুচকার পাপড়ি চাট খেতে খুব ইচ্ছা করছে। আমি বরং আমার বৌদিদেরকে ফুচকার পাপড়ি চাটের অর্ডার দিয়ে আসি। কিন্তু ইতিমধ্যেই স্নিগ্ধার ননদ, দেওর এবং বড়জা আগে থেকেই রান্নাঘরে গিয়ে হিয়া এবং প্রণালীকে দই বড়া, ধোসা, ইডলি, পাওভাজি, চাউমিন, চিলি চিকেন এবং চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য অর্ডার দিয়ে আসে। তাই স্নিগ্ধা যখন আবার রান্নাঘরে গিয়ে বলে, বৌদি, আমার পাপড়ি চাট আর ফুচকা খেতে খুব ইচ্ছা করছে, তোমরা আমার জন্য দই ফুচকা, জল ফুচকা, চাটনি ফুচকা, চিকেন ফুচকা আর সিঙ্গারার চাট বানিয়ে দাও তো। ও হ্যাঁ, টক ঝালটা কিন্তু অবশ্যই বেশি করে তেঁতুল আর লেবু দিয়ে বানাবে। আমার আবার ফুচকার টক ঝালটা ভালো না হলে একদম ভালো লাগে না। কিন্তু সেদিন ভীষণ পরিমাণে গরম পড়ে আর সকালবেলা থেকে হিয়া এবং প্রণালী রান্নাঘরে থাকে, তাই তারা ভীষণই ক্লান্ত হয়ে পড়ে। স্নিগ্ধা, এখন তো আমরা সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ আরো অনেক কিছু রান্না করছি। তুমি যদি একটু ফুচকার পাপড়গুলো ভেজে দিতে তাহলে খুব সুবিধা হতো।
আমি কেন ফুচকার পাঁপড় ভাজতে যাব? তোমরা দুজনেই তো রান্না বান্না করতে খুব ভালোবাসো। সারাদিন যখন এত কিছু রান্না বান্না করতে পেরেছো, তখন কষ্ট করে ফুচকার পাঁপড়গুলো ভাজতে পারবে। ফুচকাগুলো যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আমি আবার সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে দেখতে ফুচকাগুলো খাবো। এই বলে স্নিগ্ধা সেখান থেকে রেগে যায়। কিন্তু স্নিগ্ধার এরকম আচরণে হিয়া এবং প্রণালী দুজনেই খুবই রেগে যায়। দেখেছিস প্রণালী, আমরা রান্নাবান্না করতে একটু ভালোবাসি বলে মানুষগুলো কিভাবে আমাদের সুবিধা নিচ্ছে। না, আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে। এরকম ভাবে চলতে থাকলে আমরা তো খাটতে খাটতে মরে যাব। আমরা রান্না করতে ভালোবাসি বলে আমাদের ঘাড়ের উপর চেপে বসে জোর করে আমাদেরকে দিয়ে প্রত্যেকদিন বেশি বেশি করে রান্না করাচ্ছে, আর আমরা বোকার মতো ওদের জন্য রান্না বান্না করেও যাচ্ছি। আমরা তো নিজেদের কথা একটুও ভাবছি না। দেখ, আমি রান্না করতে করতে কেমন যেন কালো হয়ে গেছি। এভাবেই নিজেদের মধ্যে আলোচনা করার পর প্রণালী এবং হিয়া দুজনেই শাশুড়ি মায়ের কাছে যায়। সেখানে গিয়ে তারা দুজনে ননদ এবং তার পরিবারকে নিয়ে নালিশ জানায়। তোমরা দুজনেই তো রান্না বান্না করতে খুব ভালোবাসো, আর এখন তোমাদের রান্না বান্না করে দিতে খুব অসুবিধা হচ্ছে। যখন আমার অসুবিধার কথা বলেছিলাম, তখন আমার অসুবিধাটা তোমরা ভেবে দেখেছিলে যে তোমাদের অসুবিধার কথা আমি এখন শুনতে যাব? আচ্ছা মা, বেশ, আমি কথা দিচ্ছি আজ থেকে আমরা দুজনেই অতিরিক্ত রান্না বান্না একদমই করব না। আমরা শুধু মেপে মেপে রান্না করব, যতটুকু দরকার তার বাইরে একটাও রান্না করব না। কিন্তু দয়া করে এবার আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে এখান থেকে চলে যেতে বলুন, আমাদের আর রান্না করতে ভালো লাগছে না। এরকম কথা শুনে শিখা দেবী খুবই খুশি হয়। তাই তখনই শিখা দেবী তার মেয়েকে ডেকে আবার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে। তাই স্নিগ্ধা পরের দিনই তার শ্বশুর বাড়ির পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে হিয়া এবং প্রণালী কখনোই বেশি বেশি খাবার রান্নাবান্না করে না। যতটুকু প্রয়োজন তারা ততটুকু খাবারই রান্নাবান্না করে। সুলেখা এবং কমলেশ শহরের এক প্রান্তে একটি ছোট্ট ঘরে থাকত। তাদের দুজনের জন্য সেই ঘরটা যথেষ্ট হলেও তাদের ঘরে লোক সংখ্যা যখনই দুজনের থেকে 3 জন হয়ে যেত, তাদের খুবই অসুবিধা হতো। সুলেখা এবং কমলেশ দুজনে মিলে বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল। হঠাৎই একদিন কমলেশের ফোনে তার মাসির ফোন আসতেই তাদের চিন্তায় মাথায় হাত পড়ে যায়। আমরা দুজনে মিলে কোনো রকম এই ঘরে মানিয়ে নিতে পারি, কিন্তু আমার মাসির মেয়েরাও যদি এখানে এসে থাকে তাহলে আমরা কোথায় থাকবো? মাসি কোনোদিনও তো আমার কাছে কিছু চাইওনি, এই প্রথমবার কিছু চাইলো, তাই আমি মুখের উপর নাও করতে পারিনি। মাসির মেয়েরা মানে কতজন আসবে, আর ওরা কতদিনই বা থাকবে? 2-1 দিন আমরা ব্যবস্থা করে নিতে পারবো, অসুবিধার কিছু নেই। তুমি মাসিকে না করলে মাসি ভাবতো তোমার বউ তোমাকে শিখিয়ে দিয়েছে, তার চেয়ে বরং এটাই ভালো করেছো, ওদেরকে আসতে বলে দিয়েছো। আসলে আমার মাসির বড় মেয়ের বিয়ে, তাই মাসির 3 মেয়ে শহরে আসবে শপিং করতে, আর যতদিন না শপিং করা হচ্ছে ওরা এখানেই থাকবে। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, আমি ওদের একদিনেই সব ভালো ভালো জায়গায় নিয়ে গিয়ে শপিং করিয়ে দেব, তাহলে খুব বেশি দিন অসুবিধা হবে না। এই কথা বলে সুলেখা এবং কমলেশ যে যার নিজের মতো কাজে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। কমলেশের মাসির 3 মেয়ে সঞ্চনা, অর্পিতা এবং দীপা তাদের বাড়িতে চলে আসে। সুলেখার 3 ননদ তাদের বাড়িতে ঢোকার আগেই তার ননদের প্রত্যেকের হাতে একটি করে ট্রলি ব্যাগ দেখে সুলেখার ভয়ে বুক কাঁপতে থাকে। ওরে বাবা, এরা কত ব্যাগ নিয়ে এসেছে! এরা কতদিনের জন্য থাকবে বলে এসেছে কিছুই তো বুঝতে পারছি না। মুখের উপর জিজ্ঞাসা করলেও তো খারাপ ভাববে। কি হলো বৌদি, তুমি হঠাৎ আমাদের দেখে এরকম চুপ করে গেলে যে? আমরা অনেকদিন থাকবো ভেবে কি ভয় পাচ্ছ? তুমি চিন্তা করো না, আমাদের যত তাড়াতাড়ি শপিং হয়ে যাবে আমরা তত তাড়াতাড়ি ফিরে যাব। আর এগুলো ট্রলি এনেছি, ফেরার সময় জিনিসগুলো তো নিয়ে ফিরতে হবে, সেই জন্যই। যাক বাবা, বুকে বল এলো। এরা যখন বেশি দিন থাকবেই না, তাহলে থাকার জন্য একটু জোর করাই যায়। আমি কেন ওদের বুঝতে দেব যে ওরা বেশি দিন থাকলে আমাদের অসুবিধা হবে? সঞ্চনার কথা শুনে সুলেখা মনে বল পায় এবং সেই জন্য সে নিজেই তার 3 ননদকে থাকার জন্য বলে। ইমা, সে কি কথা? আমি তো ভাবলাম তোমাদেরকে নিয়ে শহরে ঘোরাবো আর অনেক অনেক আলাদা আলাদা জায়গায় শপিং করতে নিয়ে যাব। তোমরা তাড়াতাড়ি চলে গেলে সেটা তো হবে না। তোমাদের যতদিন ইচ্ছা তোমরা এখানেই থাকো। দেখলে দিদি, আমি বলেছিলাম না, কোমু দাদার বউ খুব ভালো, আমাদের কিছুতেই তাড়াতাড়ি শহর থেকে ফিরতে দেবে না। ঠিক আছে বৌদি, আমরা ততদিন এখানেই থাকবো। শুধু শুধু এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়ে তোমার মনকে কষ্ট দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো বলো? তুমি সত্যিই খুব ভালো গো বৌদি, আমরা তাহলে এখন এখানেই থাকবো আর ধীরে সুস্থে শপিং করব। দিদির বিয়ে তো এখনো প্রায় 3-4 মাস দেরি আছে, তাই অসুবিধার কিছু নেই।
তাদের কথা শুনে সুলেখা মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে কমলেশের গলার আওয়াজে তার জ্ঞান ফেরে। কমলেশ সুলেখাকে তার মাথা ঘোরার কারণ জিজ্ঞাসা করলে সে তার ননদদের সামনে কিছু বলতে পারে না। একটু ঠিক করে নিজের খেয়াল রেখো, তোমাকেই এখন নিজের খেয়াল রাখতে হবে, আর আমার মাসির মেয়েদেরও যত্ন করতে হবে। আমি তো এখানে থাকতে পারবো না। কেন? তুমি কোথায় যাবে? আর নিজের বাড়ি ছেড়ে তুমি কোথায় গিয়েই বা থাকবে? কি সব বলছো বলো তো? তোমরা 4 জন মিলে এই ঘরটাতে থাকলে আমি কোথায় থাকবো বলো? আর আমি থাকলে তো আমার বন্ধুদের অসুবিধা হতে পারে। তোমরা এখানেই থাকো, আমি সকাল বিকেল আসা যাওয়া করবো, আর কয়েকদিন আমার বন্ধু রাজুর বাড়িতে থাকবো। উপরবেলা এবার অন্তত এই মেয়েগুলোর মাথায় একটু বুদ্ধি দাও। এরা যেন বুঝতে পারে যে ওদের দাদা ওদের কারণে নিজের বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে থাকার কথা বলছে। তাহলে যদি ওরা একটু তাড়াতাড়ি চলে যায়। সত্যি দাদা, তুই একদম আগের মতোই আছিস। আমি ভেবেছিলাম বড় হয়ে বিয়ে করে তুই পাল্টে যাবি, কিন্তু তুই একই রকম আছিস। আমরা আছি বলে তুই বন্ধুর বাড়ি চলে যাবি বললি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। সত্যিই তো, তুই থাকলে আমরা মেয়েরা শান্তিতে সব বিষয়ে গল্পও করতে পারবো না, আর ঠিকমতো ঘুমাতেও পারবো না। তুমি কি এখনই চলে যাবে দাদা, নাকি তুমি এখন এখানে থাকবে আর রাত্রিবেলা যাবে? আমার মনে হয় তুমি এখন চলে গেলেই সুবিধা। শুধু শুধু অন্য লোকের বাড়িতে রাত্রিবেলা যাবে কেন? রাতে কেউ কারোর বাড়ি যায়? তাদের কথা শুনে কমলেশ আর সুলেখা দুজনেই অবাক হয়ে যায়। সেদিন কমলেশ তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার বন্ধুর বাড়িতে চলে গেলে সুলেখা তার ননদদের সাথে এক ঘরে এক ছাদের তলায় থাকতে শুরু করে। সঞ্জনা, অর্পিতা এবং দীপার ব্যবহারে সুলেখা বুঝে পায় না যে তার ননদরা আসলেই খুবই সরল নাকি প্রচন্ড চালাক। একদিন সবাই মিলে বিছানায় শুয়ে আছে এমন সময় সঞ্জনা ঘুমের ঘোরে কি সব বিড়বিড় করতে থাকে। বিড়বিড় করতে করতে ঘুমের ঘোরেই সুলেখার গালে ঠাস করে সে একটা চড় মারে। সুলেখা ঘুম থেকে উঠে দেখে সঞ্জনা স্বপ্নে কথা বলছে। তোকে আজকে আমি ছাড়বো না। তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? তুই কি ভাবছিস আমরা কিছুই বুঝতে পারছি না? আমি জানি তোরা আমাদেরকে পছন্দ করিস না, কিন্তু তাই বলে এমন অপমান করবি? আরেকদিন আমাদের অপমান করে দেখ, তাহলে একটা চড়ও মাটিতে পড়বে না। বাবারে, এই মেয়ে ঘুমিয়ে আছে নাকি জেগে জেগে আমাকে শুনিয়ে এসব কথাগুলো বলছে? এত জোরে চড়টা মারলো যে এখন আমার গাল ব্যথা করছে। এদের পাশে ঘুমালে আমি কোনোদিনও ঠিকভাবে ঘুমাতেই পারবো না। এই বলে সুলেখা নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন তার গা হাত পা খুব ব্যথা হয়, কিন্তু তা সত্ত্বেও সুলেখা ঘরের সমস্ত কাজ একা একাই করে। তার 3 ননদ সারাদিন ঘুরে বেড়ায় আর শপিং করে। সারাদিন কাজ করার পরে সুলেখা শান্তি করে নিজের বিছানাতে একটু ঘুমাতেও পারে না। সারাদিন সবার সামনে কমলেশের সাথে সেভাবে কথা হয় না ভেবে সুলেখা প্রায়ই তাকে রাত্রিবেলা ফোন করে। একদিন সুলেখা আর কমলেশ কথা বলছে, আর তাদের কথার আওয়াজে সুলেখার ননদের ঘুম ভেঙে যায়। সারাদিন এত খাটাখাটনি করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শপিং করলাম, রাত্রিবেলা বাড়িতে এসে কোথায় একটু শান্ত করে ঘুমাবো তার কোনো উপায় নেই দেখছি। অতিথিদের কিভাবে সেবা যত্ন করতে হয় তার বিন্দুমাত্র জ্ঞান তোমার মধ্যে নেই, তাই না বৌদি? তোমরা আমার বাড়িতে থাকছো, খাচ্ছ, আমি তোমাদের সব কাজ করে দিচ্ছি, তারপরও আমি নিজের স্বামীর সঙ্গে একটু কথা বলতে পারবো না? তোমরা কি চাও আমার স্বামী যেরকম বন্ধুর বাড়িতে গিয়ে থাকছে আমিও সেরকম ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকি? তা তুমি থাকতেই পারো, শুধু সকাল বিকাল এসে আমাদের জন্য রান্নাটা করে দিয়ে যেও। এমনিতেই তোমাদের ঘরে এসি নেই, গরমের মধ্যে চাপাচাপি করে 4 জন মিলে থাকতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ননদের মুখে এমন কথা শুনে সুলেখা কি বলবে কিছু বুঝে পায় না। তার ননদরা তাদের বাড়িতে অতিথি হয়ে এসে তাদেরকেই বাড়ি থেকে বের করে দিতে চাইছে। এমন ঘটনা যে বাস্তবে ঘটে তা বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। সঞ্জনা, অর্পিতা এবং দীপা তাদের বাড়ি ফিরে যাওয়ার নামই করে না, আর তাদের সাথে থাকতে থাকতে সুলেখা প্রায় পাগল হয়ে উঠেছিল। এমনই একদিন সুলেখা সারা বাড়ির সমস্ত কাজ করে রাত্রিবেলা ঘুমাতে যাবে এমন সময় সে দেখে তাদের ঘরের আলো তখনও বন্ধ হয়নি। রাত 12টা বেজে গেছে, এখনো ঘরে লাইট জ্বালিয়ে তোমরা 3 জনই কি করছো? আমি তো ঘুমাবো, লাইটটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে সুলেখা কাউকে কিছু না বলেই লাইটটা অফ করে দেয়। এই দেখে তার 3 ননদ খুবই রেগে যায়। সুলেখা লাইট অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জনা উঠে আবার লাইটটা জ্বালিয়ে দেয়। আবার কেন লাইটটা জ্বালিয়ে দিলে? আমি কি রাত্রিবেলা শান্তি করে একটু ঘুমাতেও পারবো না? এখন লাইট বন্ধ করে শুয়ে পড়ো, যা করার কালকে সকালে করবে। তুমি দেখতে পাচ্ছ না আমরা আমাদের বান্ধবীদের সঙ্গে ভিডিও কলে কথা বলছি? কতদিন ওদের সাথে দেখা হয়নি বলো তো?
আমি কতবার আমার বান্ধবীদের বলছি ওরা যদি এখানে চলে আসে তাহলে সবাই মিলে একসঙ্গে শপিং করতে যেতে পারবো। এমনিতেও এই বিছানায় এখনো আরো দুজন খুব সহজেই শুতে পারবে। এই তো দেখছি চুলকানির উপর বিষ ফোড়া। তোমাদের তিনজনকে নিয়েই আমি হিমশিম খাচ্ছি, আবার তোমরা তোমাদের বান্ধবীদের ডাকবে বলছো? এসবের কোনো দরকার নেই। আমাদের অত বড় বাড়ি নয় যে সবাই মিলে একসঙ্গে এতজন মিলে থাকতে পারবো। এই নাকি তোমার কয়েকদিন পরে বিয়ে, আর তোমার এইটুকু সাংসারিক বুদ্ধি নেই? সুলেখার কথায় রেগে গিয়ে সঞ্জনা সঙ্গে সঙ্গে তার ফোনটা বন্ধ করে পাশে রেখে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুদের সামনে আমাকে নির্বোধ বললে? তুমি কি জানো না ভিডিও কলে কথা বললে ওরা তোমার সব কথাই শুনতে পাবে? ইস, আমার কি লজ্জা করছে। আমি কি করে এবার ওদেরকে মুখ দেখাবো? এত অপমান সহ্য করে আর এখানে থাকা যাবে না। হে উপরওয়ালা, এটা আমি কি শুনলাম? এরা সত্যি এবার এখান থেকে চলে যাবে। যাক বাবা, শেষমেশ একটা খুশির খবর কানে এলো। আজকে রাত্রিবেলা শান্তি করে ঘুমাতে পারবো। কার কথা শুনে তুই রাগ করছিস? এটা কি বৌদির ঘর? এটা আমাদের নিজেদের মাসির ছেলের ঘর। বৌদির আসার আগে আমরা এই ঘরে কতবার আসা যাওয়া করেছি বলতো? বৌদির থেকে বেশি এই ঘরে আমাদের অধিকার আছে। আমাদের যতদিন ইচ্ছা হবে আমরা ততদিন এখানে থাকবো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। তোমরা 3 বেলা নিজেদের জন্য আর নিজেদের দাদার জন্য রান্না করে তারপর শপিং এ যেও, বুঝলে? সুলেখার কথা শুনে সঞ্জনা, অর্পিতা আর দীপা তিনজনেই খুব ভয় পেয়ে যায়। তারা সুলেখাকে তাদের সঙ্গে থাকার জন্য বানাতে থাকে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন সকালবেলা সুলেখা লক্ষ্য করে সঞ্জনার চোখের তলায় বেশ কালি পড়েছে। হঠাৎ কি হলো বুঝতে না পেরে সুলেখা তাকে তার চোখের নিচে কালি পড়ার কারণ জিজ্ঞাসা করে। আর বলো না বৌদি, আমার 2 বোন আমার 2 পাশে শুয়ে কখনো একজন গায়ে পা তুলে দিচ্ছে, আবার কখনো একজন গলায় হাত রেখে দিচ্ছে। এরকম প্রত্যেক দিনই হয়। কোনোদিন ঠিকভাবে না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়ে গেছে। তুমি হয়তো আজকে লক্ষ্য করলে। তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? আমি তো নিচে বিছানা করে একাই ঘুমাই। তুমি নিচে আমার সঙ্গে ঘুমাতে পারতে। আজ থেকে তুমি তাই করো, বুঝলে? সুলেখার কথা মতো সেদিন সঞ্জনা রাত্রিবেলা তার বৌদির সঙ্গে মাটিতে বিছানা করে ঘুমায়। পরের দিন সকালবেলা সঞ্জনার গা হাত খুব ব্যথা করে। তখনই সঞ্জনা বুঝতে পারে সুলেখা এতদিন ধরে কত কষ্ট করে নিচে ঘুমিয়ে তারপরও সকালবেলা গা হাত পা ব্যথা নিয়ে সারাদিন কাজ করে গেছে। সঞ্জনার খুবই কষ্ট হয়। আরো 2-1 দিন এভাবেই কাটে। সঞ্জনা, অর্পিতা আর দীপা প্রত্যেক দিনই ঘুরতে বেরোনোর আগে সুলেখাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনেক জেদ করে, কিন্তু ঘরের এত কাজ সামলে সুলেখা কোনোদিনই কোথাও যেতে পারে না। একদিন সুলেখা কাজবাজ সেরে ঘরে এসে দেখে মাটিতে করা তার বিছানার উপর বেশ কয়েকটা ব্যাগ রাখা। এ কি, তোমরা এতগুলো জিনিস বিছানার উপর রেখেছো কেন? কখন কোনটা বাইরে থেকে যাবে, তখন বাড়ি ফিরে তোমাদেরই অসুবিধা হবে। এগুলো আমরা নিয়ে যাব, কে বললো তোমাকে? এগুলো সব এখানেই থাকবে। এখানে তোমার আর দাদার জন্য বেশ কিছু জামা আছে, আর এছাড়াও তোমার মেকআপের কয়েকটা জিনিস আছে। আমার বিয়েতে গেলে তোমরা এগুলোই পরবে, কিন্তু ঠিক আছে? এগুলো এখন দেওয়ার কি ছিল? তোমরা যেদিন যাবে সেদিন দিলেই তো হতো। আগে আগে আমাদের জন্য শপিং করে এত টাকা খরচা করে দিলে তোমাদের নিজেদের শপিং করতে যদি অসুবিধা হয়। আর অসুবিধা হবে না বৌদি, আমরা তো কালকেই ফিরে যাচ্ছি। আমাদের যা কেনাকাটি করার ছিল সব হয়ে গেছে। তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না। অর্পিতার কথা শুনে সুলেখার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তার ননদরা বাড়ি ফিরে যাবে শুনে সুলেখার খুবই কষ্ট হয়। পরের দিন সঞ্জনা, অর্পিতা এবং দীপা তিনজনেই বাড়ি ফিরে গেলে সুলেখার ঘরটা একেবারে ফাঁকা হয়ে যায়। তার কেমন যেন খালি খালি মনে হয়, আর বারবার সঞ্জনাদের থাকাকালীন তাদের সঙ্গে সমস্ত খুনসুটি ঝগড়াঝাটির কথা মনে করতে থাকে। তার ননদরা তাদের বাড়িতে থাকার কারণে কমলেশ্বরও কয়েকদিন বেশ অসুবিধা হয়। তাই ভবিষ্যতে যাতে এরকম সমস্যা না হয় সেই জন্য সে বেশ কিছু টাকা লোন নিয়ে তাদের বাড়িতে আরো 2-1টা ঘর বানানোর ব্যবস্থা করে।